রিমিকে নিয়ে হাসাহাসি করে। রিমির মুখ কালো হয়ে যায়। কাল মেলা, সবাই নতুন জামা পরবে, আমি কি পরবো মা? সব শেষ হয়ে গেছে মাধবী, সব শেষ হয়ে গেছে। মেলায় যদি একটু আচার বিক্রি করতে পারি। আচারের ঘ্রাণে দূর থেকে কিছু মানুষ এগিয়ে আসে। আর পারবো না গো, আর পারবো না। এই বৈশাখের ঝড় আমাদের বারবার নিঃস্ব করে দিচ্ছে। ওগো শোনো শোনো, অর্ডার এসেছে 100 কৌটো আচারের। আমার এবার পয়লা বৈশাখে দুটো জামা হয়েছে জানিস, একটা নীল আর একটা সবুজ। তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করা শুরু করলো কার কটা জামা হয়েছে। সেই নিয়ে রিমি এখনো চুপচাপ দাঁড়িয়েছিল। গুড্ডুর হঠাৎ চোখ গেল রিমির দিকে। কি রে রিমি, তোর কটা জামা হয়েছে রে? কিছুই তো বলছিস না, চুপচাপ আছিস। আমার এখনো কেনা হয়নি রে, বাবা বলেছে কালকে কিনে দেবে। ও মা, এখনো হয়নি? কাল কিনে দেবে মানে? পরশুই তো পয়লা বৈশাখ। হ্যাঁ, তাই জন্যই তো বলেছে কাল কিনে দেবে। দেখ কিনে দেয় কিনা। কাল থেকে মেলা শুরু হলে আমার মা তো মেলাতে ঘোরার জন্য টাকাও দিয়েছে আমাকে। আমাকে কালকে দেবে বলেছে। রিমির কথা শোনার পর ওরা দুজনে মিলে রিমিকে নিয়ে হাসাহাসি করে। রিমির মুখ কালো হয়ে যায়, সে আর দাঁড়ায় না, মাথা নিচু করে দৌড়ে চলে যায়। কি হলো মা, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? কাঁদছিস মনে হচ্ছে। দেখি, এ কি, কাঁদছিস কেন? কি হয়েছে? ওরা বলছিল সবার নতুন জামা এসেছে, আমারটা তো নেই। ওরা হাসছিল আমার দিকে তাকিয়ে। আরে বোকা মেয়ে, জামার জন্য কেউ কাঁদে নাকি? আমারও তো ইচ্ছে করে। সবাই বলছে কাল মেলা, সবাই নতুন জামা পরবে, আমি কি পরবো মা? তুইও নতুন জামা পরবি। কালকে বাবার ক্ষেতে ধান কাটা হবে, তারপর ধান বেচে যা পাবে তার মধ্যে দিয়েই কিনে দেব তোর নতুন জামা, কেমন? তাহলে কাল কিনে দেবে তো মা? হ্যাঁ রে মা, কালই তোর জন্য একটা নতুন লাল ফ্রক কিনে দেব। তারপর দেখবি তোকে কত সুন্দর লাগে। রিমি, ও রিমি, ওঠ, আকাশে পুরো মেঘ করে আসছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হঠাৎই বাইরে শুরু হয় দমকা হাওয়া, তারপর এক পশলা প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এই যে শোনো, আজ ধান কেটে বিক্রি করে যখন ফিরবে তখন ওই হাট থেকে মেয়েটার জন্য একটা জামা এনো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। এই জন্যই তো আজ ধান কাটা লোক ডেকেছি। যতই বলি হাতে টাকা নেই, তাও একটা ছোট জামা মেয়েটার মুখের হাসি ফেরাবে, এইটুকুই তো চাই। নিজেরা না পরলেও চলবে, কিন্তু ছোট মানুষটা একটা নতুন জামা না পেলে ওর মনটা যে ভেঙে যাবে গো। আমারও কষ্ট হয় মেয়েটাকে একটা জামা কিনে না দিতে পারলে। কিন্তু এখন একটা চিন্তা, কাল রাতের ওই ঝড়টা কি জানি ক্ষেতের কি হাল করেছে। সে কি গো, ধান নষ্ট হয়ে যায়নি তো? না না, অত বৃষ্টিও হয়নি। কিছুটা ধান নষ্ট হলেও সব নষ্ট হবে না। হেঁটে যাচ্ছিল তার একমাত্র ভরসার দিকে, ধানের ক্ষেতের দিকে, কিন্তু গিয়েই সে যেন দাঁড়িয়ে গেল এক নিঃশব্দ বজ্রপাতে। পুরো ক্ষেত এলোমেলো হয়ে গেছে, ঝড়ে কিছু ধান উড়ে গেছে দূরে, আর বাকি যা ছিল তা বৃষ্টির জলে একেবারে নষ্ট হয়ে গেছে। শিবু মাটিতে বসে পড়ে, মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় শুধু একটা কথা ফিসফিস করে,
সব শেষ হয়ে গেছে মাধবী, সব শেষ হয়ে গেছে। বুকের মধ্যে ঝড় নিয়ে শিবু যখন বাড়ির সামনে পৌঁছায় তখন মাধবী দরজায় দাঁড়িয়ে। এই এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বাবা, আমার নতুন জামা কোথায় এনেছো? আরে দাঁড়া দাঁড়া বাবা, এখনো হাটই বসেনি, জামা কোথা থেকে আসবে? হ্যাঁ, বাবাকে একটু হাত মুখ ধুতে দে, বিকেলেই নিয়ে যাবে তোকে। কি মজা, নতুন জামা পরবো, কি মজা কি মজা। রিমি চলে যাওয়ার পর মাধবী টের পায় শিবুর চোখে মুখে এক অজানা অন্ধকার। কি গো, কি হয়েছে বললে না তো? তোমার মুখটা এমন কেন? সব শেষ হয়ে গেছে মাধবী, সব শেষ হয়ে গেছে। সব ধান নষ্ট হয়ে গেছে, পুরো ক্ষেতটাই সব শেষ হয়ে গেছে। কি বলছো তুমি? মানে মানে সব নষ্ট? তুমি তো বলেছিলে হয়তো কিছু বাঁচবে। আমি বুঝিনি যে এত বড় ঝড় উঠেছে। ঘুমিয়েছিলাম রাতে, টেরই পাইনি। আজ সকালে গিয়ে যা দেখলাম, আমার তো মাথা ঘুরে গেল। মাধবী এবার থমকে যায়, কিছুক্ষণ চুপ করে চোখ নামিয়ে বলে, বাড়িতে যা চাল আছে তাতে তো আর বড় জোর 7 দিন চলবে। তারপর তারপর কি খাবো আমরা? আমি জানি না, আমাকে তো কেউ ধারও দেবে না। আমাদের অবস্থা তো সবাই জানে। না না, এখন এখন ভেঙে পড়লে চলবে না, কিছু একটা উপায় তো ভাবতেই হবে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, ঘরের ভেতর গাঢ় নীরবতা। এই সময় হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসে ছোট্ট রিমি। বাবা, আমরা কখন জামা কিনতে যাব? শিবু কিছু বলতে পারে না, চুপ করে থাকে, শুধু তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে। ও রিমি, মায়ের একটা কথা শুনবি? কি মা, আমরা যাচ্ছি না জামা কিনতে? না রে, শোন না, আমাদের বাড়িতে একটা একেবারে নতুন জামা আছে না, সেটাই এবার পরবি। কোথায় নতুন জামা? আগে তো বলনি। তোমরা জামা কিনে দেবে না বলে মিথ্যে কথা বলছো আমাকে। আমি বুঝতে পারছি সব। পুরনো জামাকে নতুন বলছো, আমি জানি ওটা আগের বাড়ির পুজোর। আমি নতুন জামাই পরবো, আমার নতুন জামা চাই। মাধবী আর সহ্য করতে পারে না, রাগে বলে ওঠে, চুপ কর, চুপ কর রিমি, বেশি বাড়াবাড়ি করিস না। জামা কাপড় হবে না, চুপচাপ ঘরে যাও। রিমি কাঁদতে কাঁদতে চলে যায়। ওকে অযথা বকা দিলে তুমি মাধবী। কি করব বলো তো? ওকে কত করে বোঝালাম, কিন্তু ও যে কিছুতেই বুঝতে চাইলো না। আর আমি তো জানি ওকে জামা কিনে দিতে আমরা পারবো না। আমি ভাবছি পরের সপ্তাহ থেকে আমরা খাবো কি। শোনো, আমি একটা উপায় পেয়েছি। কি উপায়? কাল থেকে তো বৈশাখী মেলা, ভাবলাম মেলায় যদি একটু আচার বিক্রি করতে পারি। মানে মেলাতে দোকান দেবে? কিন্তু ওখানে তো ক্লাবের ছেলেদের টাকা দিতে হয়। মাধবী কিছু না বলে কানের দুল খুলে শিবুর হাতে দেয়। এটা বন্ধক দেব, যা টাকা হবে তা দিয়ে ওদের টাকা দেব, আর যা টাকা বাঁচবে সেটা দিয়ে একটু চাল আর আচারের মশলা কিনে নেব। না না, এ কি করছো তুমি? এটুকুই তো ছিল, এটা দিয়ে দিলে তো আর কিছুই থাকবে না আমাদের নিজের বলতে। তাতে কি, পরে আবার ছাড়িয়ে নেব। তারা দুজনে বেরিয়ে পড়ে, বাজারের দিকে হাঁটে, আর মনে ছোট্ট একটা স্বপ্ন, ফেরার পথে একটু টাকা বাঁচিয়ে রিমির জন্য একটা জামা কিনে আনবে। কিন্তু ভাগ্য যে এবারও পাশে নেই। মেলার আগের দিন, তাই মেলায় দোকানের জায়গা পেতে ক্লাবকে দিতে হলো আরো বেশি টাকা, তাই বাঁচল না এক কানা কুড়িও। তারা বাড়িতে এসে পৌঁছলো। বাড়ি এসে ঢোকা মাত্রই রিমি ঘর থেকে বেরিয়ে এলো, চোখে অভিমান, গলায় জেদ। কাল থেকে তো মেলা শুরু, একটা জামা পর্যন্ত কিনে দিলে না। সবাই আমার দিকে তাকিয়ে হাসবে। তাই এবার অন্তত কিছু টাকা দাও, যাতে কালকে মেলায় একটু কিছু কিনে খেতে পারি। হ্যাঁ রে,
দেবো তো জানিস, আমরা মেলাতে দোকান দিচ্ছি, সেখান থেকে যদি একটু লাভ হয় তাহলে তোকে টাকা দেব, তখন যা খুশি খেতে পারবি তুই। সত্যি সত্যি দেবে? কি মজা কি মজা! গরিবের ঘরে এমনই সামান্যতেই কত খুশি মিশে থাকে। পরের দিন পয়লা বৈশাখ। সকাল সকাল ঘুম থেকে উঠে শিবু আর মাধবী ছুটে গেল মেলায়। ভিড় হয়নি সেদিন। মেলার প্রথম দুদিন দু একজন এসে টুকটাক কিনলো। শিবু কিছু টাকা হাতে ধরিয়ে দিল রিমিকে। এই রিমি, এই টাকাটা রাখ, খুব অল্প টাকায় আছে, কিন্তু তুই কিছু একটা কিনে খেয়ে নিস। আমি জিলিপি কিনবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, টাকা নেই বলে কিনতেই পারিনি। দ্বিতীয় দিন সকাল, একটু ভিড় বেড়েছে। আচারের ঘ্রাণে দূর থেকে কিছু মানুষ এগিয়ে আসে। মাধবী হাসি মুখে সবাইকে আচার দিতে থাকে। এই যে টক ফুলের আচার, শহরে তো আর এই জিনিস পাওয়াই যায় না। নিজের হাতে বানিয়েছি, ঝালটা বেশি হয়ে যায়নি তো? না না, একদম পারফেক্ট। আমি দীপালি, শহর থেকে এসেছি মামার বাড়িতে বেড়াতে। এই আচার আমি নিয়ে যাব অনেকটা, আমার বন্ধুদের খাওয়াবো। সেদিনও ভালোই বিক্রি হলো। শিবু আর মাধবীর চোখে মুখে একটু আশা খুঁজে পেল। মনে হলো বুঝি এবার কিছুটা শ্বাস ফেলা যাবে। কিন্তু রাত বাড়তেই আকাশ কালো হয়ে গেল। আচমকা ঝড়ের হাওয়ায় ঘুম ভেঙে গেল মাধবীর। কি গো, ওঠো, আরে শোনো না, বাইরে ঝড় শুরু হয়েছে, আমাদের দোকানটা তো কিছুতেই টিকবে না ওর মধ্যে। তাই তো, চলো তো একবার গিয়ে দেখি যদি কোনোভাবে কিছুটা আটকানো যায়। বৃষ্টির শব্দ, হাওয়ার গর্জন, সেই কাঁচা বাঁশের দোকানটা ঝাপটাতে লাগলো। দুজন ভিজে একসা হয়ে গিয়ে দোকানটার কাপড় চেপে ধরে রাখার চেষ্টা করলো। এই প্লাস্টিকটা তো একেবারে উড়েই যাবে, ও পাশটা ঠিক করে ধরো তো। ধরছি তো, কিন্তু কি উপায়, কিছুতেই টিকছে না। একটা দিক ঠিক করি তো অন্য দিক খুলে যায়। আর একটু ভালো করে ধরো না, আচারের বোতলগুলো পড়ে গেলেই তো শেষ। তারা দুজন মিলে অনেক চেষ্টা করলো, কিন্তু প্রকৃতির সাথে কি আর পারা যায়? অবশেষে হার মেনে নিয়ে বলল, চলো ফিরে যায়, আর পারবো না গো, আর পারবো না। এই বৈশাখের ঝড় আমাদের বারবার নিঃস্ব করে দিচ্ছে। কি আর করবো বলো, এবারেও ব্যর্থ হলাম, আর কিছুই করার নেই। বাবা, তুমি কাঁদছো কেন? মেলা তো আছে না, তুমি আর মা এত মন খারাপ করছো কেন? কিছু না মা, কিচ্ছু না। কিন্তু কিছু তো হয়েছে, তুমি কাঁদছো কেন বলো না বাবা। কারণ তোকে নতুন জামা দিতে পারলাম না রে মা, তোর মুখের হাসিটা রক্ষা করতে পারলাম না। আমার জামা চাই না বাবা, আমি শুধু চাই তুমি আর মা হাসো। সেদিন দুপুরে কোনোভাবে ভাত চাল চাপিয়ে খাওয়া দাওয়া সেরে বসেছিল মাধবী। আজ আর দোকানে যাওয়ার তাড়া নেই, শুধু একরাশ হতাশা তার চোখে মুখে। হঠাৎ রিমি দৌড়ে এসে বলল, মা, আজকে দোকান দেবে না? বিকেল হয়ে গেল তো। না রে, দোকানটা তো ঝড়ে ভেঙে গেছে, তাই আজ আর দোকান দিতে পারবো না। রিমি আর কোনো কথা বলেনি। হয়তো বুঝে গিয়েছিল কেন বাবার মুখটা এত গম্ভীর আর মা কেন এত চুপচাপ। সেদিন রাতটাও কেটে গেল নিঃশব্দে। সকালবেলা মাধবী নিজের কাজে ব্যস্ত, তখন এক মহিলা এসে হাজির। আরে আপনি? হ্যাঁ, চিনে ফেলেছিল মাধবী। এই তো সেই মেলার মহিলা যে আচারের বেশ কটা কৌটো কিনে নিয়েছিল দীপালি। তোমাদের খোঁজেই আসলাম। গ্রামের লোকজন বলল তোমরা এদিকেই থাকো। কাল এসেছিলাম দোকানে, দেখি ভেঙে পড়ে আছে, তাই ভাবলাম বাড়িতেই এসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আসুন না। কিন্তু আপনি কি দরকারে ঠিক বুঝতে পারলাম না তো। আসলে কি জানো, তোমার কাছ থেকে যে আচারের কৌটোগুলো নিয়েছিলাম আমরা সবাই মিলে খেয়েছি, দারুণ লেগেছে। আমাদের একটা গুঁড়ো মশলার দোকান আছে, মানে ওই ছোটোখাটো ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, বলছি আপনার কথা আমি শুনছি, তার আগে আপনি বসুন, দাঁড়িয়ে থাকলে হয় নাকি?
হ্যাঁ, যেটা বলছিলাম, ভাবছি যে তোমার এই ঘরোয়া আচারগুলো আমাদের দোকানে রাখবো। শহরে এরকম খাঁটি আচার খুব একটা পাওয়া যায় না। তাই আমরা 100টা মাঝারি সাইজের কৌটোর আচার চাই। আম, তেঁতুল, কুল, টক, ঝাল, মিষ্টি সব মিলিয়ে। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, খুব পারবো। মাধবীর মুখে তখন একরাশ হাসি। এতদিন পরে যেন কেউ ওকে তার কাজে স্বীকৃতি দিল। তোমাদের দোকানটা ভেঙে গেছে দেখলাম, তাই ভাবলাম আগে ভাগে কিছু টাকা দিয়ে যাই। বাকি টাকাটা আচার যেই দিন নিতে আসবো সেই দিন দেব, কেমন? ঠিক আছে। দীপালি চলে যেতেই মাধবী শিবুকে ডাকে। ওগো ওগো, শোনো শোনো, অর্ডার এসেছে 100 কৌটো আচারের। শিবু ঘর থেকে বেরিয়ে এসে সব কথা শোনে। তারপর তার চোখটা ছলছল করে ওঠে। তারা দুজন আবার নতুন করে স্বপ্ন দেখছে। দুজনে মিলে হাসি মুখে শুরু করে আচার বানানোর কাজ। ঠিক তখনই রিমি এসে দেখে মা আচারের কৌটো নিয়ে ব্যস্ত। ও মা, এত আচার বানাচ্ছ কেন? যাতে পরের বৈশাখে তোকে একসাথে অনেকগুলো জামা কিনে দিতে পারি।